আই নো হিজ নেম, হু ইজ এ ডক্টর। একটা গেল নাউন ফর্ম হিসাবে, ওটাকে বলা হয়। এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে, অর্থাৎ ক্লজকেও ভাগ করা যায়। আবার অ্যাডভার্ব হচ্ছে আই when I go to the school, the rain stop. তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে এইভাবে হয়। তাহলে এটা গঠনগত বা আকারগত দিক থেকে। আবার ওটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা হতো, হি ইজ পুয়ার দো হি ইজ অনেস্ট। সে হলো গরিব যদিও সে সৎ। তাহলে সিম্পল সেন্টেন্সকেও কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। অ্যাডভার্ব, তাহলে এটা তিন রকম নাউন রূপে আছে। নাউনের আবার অবজেক্ট সাবজেক্ট আছে। আই নো যদি পরে চলে যেত দ্যাট হি ইজ এ গুড বয়, আই নো দ্যাট। এটা যদি পরে চলে যেত তাহলে মেন ক্লজটা পরে চলে যেত, তাহলে অবজেক্ট হিসাবে কাজ করতো। তাহলে অবজেক্টের জায়গাতে যে যাবে সে অবজেক্ট হিসাবে কাজ করবে, যে সাবজেক্টের জায়গাতে থাকবে সে সাবজেক্ট হিসাবে কাজ করবে। আবার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলি অ্যান্ড, বাট, আইদার অর, নাইদার নর, এরকম অসংখ্য লিঙ্কার আছে। হি ইজ পুয়ার, বাট হি ইজ অনেস্ট, এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। বাংলাতে এটা বলে সরল। আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে ইংরেজিতে মিশ্র বাক্য হিসাবে ব্যবহার করি। আই গো টু কলকাতা, বাট আই সাফার সামটাইম ফর অফ ফিভার, অ্যান্ড উই স্টেড দেয়ার ফর 2 weeks, অ্যান্ড বাট আই ক্যান নট গো আউট অফ দ্য হোম। আমি কলকাতা যাব এবং সেখানে আমি অসুস্থ হয়েছিলাম, সেখানে আমি কিছুদিন ছিলাম, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। তাহলে এটাকে মিশ্র বাক্য বলে। তাহলে বাংলার ক্ষেত্রে সরল, জটিল, যৌগিক, মিশ্র। ইংলিশের ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একই রকমভাবে অর্থগত দিক থেকে বাক্য আছে, যেটাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বললাম। সেটারও সাবজেক্ট অবজেক্ট থাকবে, আলাদা কিচ্ছু নয়, একই জিনিস থাকবে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিল। একটা করে উদাহরণ দিচ্ছি বোঝাতে সুবিধা হবে বলে, বোর্ডে লিখে লিখে তো আস্তে আস্তে বুঝাবো। আবার এগুলো থেকেও আমাদের প্রত্যেকটার থেকে গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, ভয়েস অফ বাচ্য পরিবর্তন বাংলাতে যেটাকে বলে। লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক, ভাব বাচ্য। আমি ভাত খাই, ভাত খাওয়া হয় আমার দ্বারা। অর্থাৎ প্রত্যেকটা একে অপরের সঙ্গে লিঙ্ক অবস্থায় থাকে। এই জিনিসটা যখন আমরা ধারণা